ওয়েলকাম টু শঙ্খমণি একাডেমি সবাইকে। আজকে আমরা অবসের একটা টপিক পড়ব। সেই টপিকটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। ঠিক আছে, মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে আমরা আশা করি সবাই মোটামুটি একটু পরিচিত, আমাদের অল্প একটু জানা আছে। তো সেই টপিকটা সম্পর্কে আমাদের পড়বো আজকে, যেটা আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তো মেনস্ট্রুয়াল সাইকেল আসে যে সময়টাতে, বা ফিমেল বডি বা মেল বডিতে যে সময় আসছে সেই পিরিয়ডটাকে বলে পিউবার্টি। তো আগে আমাদের জানতে হবে যে পিউবার্টি কাকে বলে। পিউবার্টি হচ্ছে যে সময়তে বডিতে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স অ্যাপিয়ার হচ্ছে। এবার সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বোঝায়? একটা হয় প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, একটা হয় সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যেটা যখন মানুষ জন্মাচ্ছে, একটা ছেলে বা মেয়ে যখন জন্মাচ্ছে, তখন তাদের বডির যে স্ট্রাকচার্স গুলো বা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে জন্মাচ্ছে সেগুলো হচ্ছে তাদের প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। যেমন ফিমেল জেনাইটাল অর্গান আলাদা, মেল জেনাইটাল অর্গান আলাদা, এগুলো হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স। সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো? যেগুলো হচ্ছে একটা সময়ের পর গিয়ে আলাদাভাবে ডেভেলপ হচ্ছে। যেমন ফিমেল বডিতে কি হয়, মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, ব্রেস্ট বার্থ ডেভেলপমেন্ট হয়। এবং মেল বডিতে কি হয়, বিয়ার্ড ডেভেলপমেন্ট হয়, ভয়েস চেঞ্জ হয়, তারপর অ্যাক্সিলারি হেয়ার তৈরি হয়, টেস্টিসের গ্রোথ হয়। এগুলো হচ্ছে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ইন মেল। ঠিক আছে, তো এই যে সময়টা, যে সময়ে এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ হচ্ছে, সেই সময়টাকে বলে পিউবার্টি। তো এটা কোন বয়সে হয়? মেল চাইল্ডদের ক্ষেত্রে এটা 12 থেকে মোটামুটি 16 বছরে দেখতে পাওয়া যায়। যদি কোশ্চেনে 12 to 16 ইয়ার্স যদি রেঞ্জে জিজ্ঞেস করে, তাহলে আমরা এভাবে রেঞ্জে আনসার করব যে 12 to 16 ইয়ার্সে হয়। আর যদি আমাদেরকে টু দা পয়েন্টে জিজ্ঞেস করে, যদি এরকম রেঞ্জ না দেয়, তাহলে সেটা আনসার হবে 11.5 ইন কেস অফ মেল চাইল্ড। আর ফিমেলদের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 10 থেকে 16 বছর। আর যদি ফিমেল চাইল্ডের ক্ষেত্রে টু দা পয়েন্টে জিজ্ঞেস করে, তাহলে হচ্ছে 10.5 ইয়ার্সে হচ্ছে এটা পিউবার্টি কিন্তু আসে। তো এই যে পিউবার্টি আসছে বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ হচ্ছে, তো তার কিছু সাইন আছে, দেখে বোঝা যায় যে হ্যাঁ, এটা পিউবার্টি অ্যাচিভ করেছে, সেই মেয়ে বা ছেলে পিউবার্টি অ্যাচিভ করেছে। তো আমাদের এখানে আমরা প্রথমে ফিমেলদেরটা পড়বো। ফিমেলদেরটা আমাদের সিলেবাসে মোর ইম্পর্টেন্ট, তাই আমরা ফিমেলদেরটা পড়বো। প্রথমে কি হয়, 5টা স্টেপস হয়। সেই 5টা স্টেপস এর এটা কিন্তু খুব মনে রাখতে হবে, কারণ এটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রথমটা হচ্ছে থ্যালার্কি, তারপরে অ্যাড্রিনার্কি হয়, তারপর পিউবার্কি, তারপর ইনক্রিজ ইন হাইট, তারপরে হয় এনার্কি। পিউবার্কি জিনিসটা কি? প্রথমে থ্যালার্কিটা বলি। প্রথমে হচ্ছে থ্যালার্কি কি না, যে সময় হচ্ছে ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। ব্রেস্ট বার্ড যখন পিউবার্টি, প্রি পিউবার্টাল স্টেজে কি হয়, ছোট হয়। ধীরে ধীরে যখন আফটার পিউবার্টি ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় ফিল বডির ক্ষেত্রে। তো এগুলো পুরো সিকোয়েন্স ওয়াইজ ঘটে। এটা প্রথমে থ্যালার্কি, তারপর অ্যাড্রিনার্কি, তারপর পিউবার্কি, এইভাবে সিকোয়েন্স ওয়াইজই হবে। এবং কোশ্চেনে সিকোয়েন্সটা জানতে চায় যে কোন সিকোয়েন্সে কোনটা হচ্ছে, অথবা কোনো সময়তে কোন টার্মটা থেকে কোনটা মানে কি সেটাও জানতে চায়। তো থ্যালার্কি মানে হলো ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট। অ্যাড্রিনার্কি মানে কি? অ্যাড্রিনার্কি মানে হচ্ছে ডেভেলপমেন্ট অফ অ্যাক্সিলারি হেয়ার। অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপমেন্টটাকে বলে অ্যাড্রিনার্কি। তারপরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পিউবার্কি, ডেভেলপমেন্ট অফ পিউবিক হেয়ার। ঠিক আছে, তারপরে হয় কি, ইনক্রিজ ইন হাইট, হাইটটা ইনক্রিজ হয়, একটু স্লাইট ইনক্রিজ হয়। আচ্ছা, আর মেনার্কি হচ্ছে কি, লাস্ট স্টেপ, যেটা হচ্ছে ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে আমরা দেখলাম যে পিউবার্টি টাইমে যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স গুলো তৈরি হচ্ছে, তার মধ্যে সব থেকে শেষে আসে হচ্ছে মেনার্কি, যেটা হচ্ছে ইনিশিয়েশন অফ মেনস্ট্রুয়াল সাইকেল। সব থেকে প্রথমে হয় ব্রেস্ট বার্থ ডেভেলপমেন্ট বা থ্যালার্কি। ঠিক আছে, এরকম সিকোয়েন্স ওয়াইজ ফলো করে কিন্তু পিউবার্টি ডেভেলপমেন্টটা হয়। সিকোয়েন্সটা মনে রাখবে, সিকোয়েন্সটা প্রয়োজন। আচ্ছা, এই যে পিউবার্টি, এই পিউবার্টি কিন্তু দুটো টাইপ আছে। ঠিক আছে, কিরকম? একটা হয় প্রিকোসিয়াস পিউবার্টি, একটা হয় ডিলেড পিউবার্টি। মানে প্রিকোসিয়াস মানে হচ্ছে যে পিউবার্টিটা, মানে আমরা যেমন পড়ে এলাম ফিমেল বডিতে যে সময় আসার কথা, মেল বডিতে যে সময় আসার কথা, তার আগে যদি পিউবার্টি আসে, তাহলে আমরা সেটা বলবো প্রিকোসিয়াস পিউবার্টি। সেটা বডিতে কোনো হরমোনাল ইমব্যালেন্সের জন্য হতে পারে, কারোর জেনেটিক কোনো ফ্যাক্টর জন্য হতে পারে, কারোর কোনো জেনেটিক কোনো অ্যাবনর্মালিটি আছে তার জন্য হতে পারে। তো প্রিকসিয়াস পিউবার্টি মানে হচ্ছে যে পিউবার্টি যখন, সোজা কথায় পিউবার্টি যখন যে টাইমে আসার কথা তার আগে আসবে। এবার তাহলে সেটা কতটা আগে আসলে আমরা বলবো প্রিকসিয়াস? যদি ফিমেলের ক্ষেত্রে 8 বছরের আগে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়ে যায়, আর মেলস এর ক্ষেত্রে যদি 9 বছর আগে টেস্টিকুলার এনলার্জমেন্ট হয়, তখন সেটাকে আমরা বলবো প্রিকসিয়াস পিউবার্টি। মানে এটা আমার টাইম পিরিয়ডের আগে হয়েছে। আর ডিলেড পিউবার্টি, ডিলেড পিউবার্টি মানে যে সময়ে আসার কথা সেই সময়ে না এসে ওটা ডিলে হচ্ছে, তারপরে আসছে।
তো এটা মেল বেবির ক্ষেত্রে কি হবে, মেল চাইল্ডের ক্ষেত্রে যে 14 বছরের পরেও যদি কোনো মেল বডিতে টেস্টিকুলার এনলার্জমেন্ট না হয় এবং ফিমেল বডির ক্ষেত্রে যদি 13 ইয়ার্স এর পরেও কোনো ব্রেস্ট ডেভেলপমেন্ট না হয়, সেইটা হচ্ছে ডিলেড পিউবার্টি। ফিমেল বডি যেমন খেলার কি ফার্স্ট পিউবার্টি স্টেজ, মেল বডির ক্ষেত্রে কিন্তু ফার্স্ট কি হয়, টেস্টিস এনলার্জমেন্ট হয়। ওই জন্য ফিমেলের ক্ষেত্রে ব্রেস্ট ডেভেলপমেন্ট আর মেলের ক্ষেত্রে টেস্টিকুলার ডেভেলপমেন্টটাকে আমরা কিন্তু স্ট্যান্ডমার্ক ধরে সেই অনুযায়ী আমরা এজটা দেখে আমরা সেটা ডিলেড অথবা প্রিকসিয়াস বলে আইডেন্টিফাই করতে পারি। তো আরেকটা জিনিস হয় এখানে যেটাকে বলে প্রিকসিয়াস মেনস্ট্রুয়েশন। প্রিকসিয়াস মেনস্ট্রুয়েশন জিনিসটা কি, এখানেও তাই প্রিকসিয়াস টার্মটার মানে হচ্ছে আগে হওয়া। তো প্রিকসিয়াস মেনস্ট্রুয়েশন দেখো পিউবার্টি যে আমরা এখানে যে 5টা সাইন পড়ে এলাম সেখানে তো সব লাস্টে তো মেনস্ট্রুয়েশন হচ্ছে। তো ব্রেস্ট ডেভেলপমেন্ট হলো, অ্যাক্সিলারি ডেভেলপমেন্ট হলো, পিউবার্টি সমস্ত কিছু হলো, হওয়ার পরেতে পিউবার্ট যখন মেনস্ট্রুয়েশন হওয়ার কথা সেটা ঠিক জায়গায় না হয়ে তার আগে যদি হয় তখন সেটাকে বলবো প্রিকসিয়াস মেনস্ট্রুয়েশন। মানে অনলি শুধুমাত্র যে লাস্ট স্টেজ যেটা মেনস্ট্রুয়েশনের মেনার্কির যে ফেজটা শুধু সেটা আমার আগে হচ্ছে, যে সময় হওয়ার কথা ফিমেল বডির ক্ষেত্রে যেমন 10.5 ইয়ার্স বা ওই টাইম পিরিয়ডটাতে হওয়ার কথা, সে তখন না হয়ে আরেকটু আগে হচ্ছে। মানে 10 বছরের আগে যদি কারোর কোনো ফিমেলের মেনস্ট্রুয়েশন স্টার্ট হয়, মেনার্কি হয়, তখন সেটাকে আমরা বলি যে এটা প্রিকসিয়াস মেনস্ট্রুয়েশন হয়েছে। আর পুরো পিউবার্টির সবগুলোই যদি আগে হয়, সমস্ত স্টেজগুলো থ্যালার্কি অ্যাড্রিনার্কি সবগুলোই যদি আমার আগে হয় তখন সেটাকে বলবো প্রিকসিয়াস পিউবার্টি। আর যদি সবগুলোই পরে হয় তখন সেটাকে বলবো ডিলেড পিউবার্টি। কোনো একটা স্টেপ নয়, সবগুলো হলে তখন সেটাকে বলবো প্রিকসিয়াস পিউবার্টি, সবগুলো যদি পরে হয় তখন সেটাকে বলবো ডিলেড পিউবার্টি। আর যদি শুধুমাত্র অনলি মেনস্ট্রুয়েশন পার্টটা আমার আগে হচ্ছে তখন সেটাকে বলবো প্রিকসিয়াস মেনস্ট্রুয়েশন। সেটা কত আগে না, 10 বছর বয়সের আগে যদি কারোর মেনস্ট্রুয়েশন স্টার্ট হয় বা মেনার্কি স্টার্ট হয়। তো এই যে মেনস্ট্রুয়েশন বা মেনার্কি এটার ডেফিনেশন কি, কাকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল? মেনস্ট্রুয়াল সাইকেল কি, এটা একটা সাইক্লিক চেঞ্জিং। কার সাইক্লিক চেঞ্জিং না, হচ্ছে আমাদের যে ইউট্রাস আছে, ইউট্রাসের অনেকগুলো লেয়ার আছে। এন্ডোমেট্রিয়াম লেয়ারটা একদম ভিতরে থাকে, তারপরে থাকে মায়োমেট্রিয়াম এবং তার বাইরে থাকে পেরিমেট্রিয়াম। তো এই যে ইনার লেয়ার, সব থেকে ইনার মোস্ট লেয়ারটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে, সেই এন্ডোমেট্রিয়ামের একটা সাইক্লিক্যাল চেঞ্জ হয়। সেটা কেন হয় সাইক্লিক্যাল চেঞ্জটা? সেটা একটা ফিজিওলজিক্যাল চেঞ্জ, মানে কোনো প্যাথোলজিক্যাল চেঞ্জ নয়, সেটা একটা ফিজিওলজিক্যাল মানে নর্মাল ফেনোমেনা, আমাদের বডির একটা ফিজিওলজিক্যাল ফেনোমেনা। কেন চেঞ্জ হয়? এটা হরমোনাল ইনফ্লুয়েন্সের জন্য হয়। কার হরমোনাল ইনফ্লুয়েন্স না, আমাদের যে হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করে, পিটুইটারি আবার কি করে, আমাদের যে ওভারি আছে সেই ওভারিকে এসে কন্ট্রোল করে। তার জন্য এই যে অ্যাক্সিস, এটাকে একটা অ্যাক্সিস বলে, আমরা পড়বো এরপরে, এটাকে বলে HPO অ্যাক্সিস, মানে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। আমাদের বডিতে যত হরমোন আমাদের যে রেগুলেশন হয়, প্রত্যেকটা হরমোনস কিন্তু এইভাবে একটা করে অ্যাক্সিসের থ্রুতে রেগুলেশন হয়। ঠিক আছে, আমাদের মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড কাকে বলা হয়? হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। আমাদের মাস্টার গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি, তাকে যে কন্ট্রোল করে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাস পিটুইটারিকে কন্ট্রোল করছে, পিটুইটারি আবার এখানে ওভারিকে কন্ট্রোল করছে। এই যে হরমোনাল যে ইনফ্লুয়েন্সটা, তার জন্য ইউট্রাসের এন্ডোমেট্রিয়ামে একটা চেঞ্জেস হচ্ছে। সেখানে কি চেঞ্জেস হচ্ছে? যে এন্ডোমেট্রিয়ামের লেয়ারটা সেড অফ হয়ে যায়, আবার ধীরে ধীরে সেই জায়গাটা নতুন করে তৈরি হয়। এবার যখন সেড অফ হচ্ছে, তাহলে সেড অফ হয়ে সেটা পার ভ্যাজাইনালি কি হবে, ভিজিবল ব্লিডিং যখন আমরা দেখতে পাবো সেইটাকে বলে মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে কি ডেফিনেশন হলো, যে যখন ভিজিবল ব্লিডিং হচ্ছে পার ভ্যাজাইনালি, কিসের জন্য হচ্ছে না, আমার যে ইউট্রাসের মধ্যে যে এন্ডোমেট্রিয়াম আছে তার যে ফিজিওলজিক্যাল একটা সাইক্লিক চেঞ্জেস হচ্ছে, তার জন্য পার ভ্যাজাইনালি একটা ভিজিবল ব্লিডিং দেখতে পাওয়া যায়। কেন হচ্ছে না, সেটা হচ্ছে একটা ইনভিজিবল একটা ইনফ্লুয়েন্স, যেটা হরমোনাল ইনফ্লুয়েন্স আমাদের বডিতে চলছে সেটা তো আমরা দেখতে পাবো না, সেজন্য সেটা হচ্ছে ইনভিজিবল একটা ইনফ্লুয়েন্স বাই দ্য HPO অ্যাক্সিস, হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। এটা ডেফিনেশন হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের। ঠিক আছে, এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড ইম্পর্টেন্ট। ভিজিবল ম্যানিফেস্টেশনস অফ ব্লিডিং, এই কথাটা মনে রাখবে, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি ভিজিবল ম্যানিফেস্টেশনস না হয় তখন সেটা কিন্তু অন্য একটা জায়গায় আমরা বলবো কথাটা, যে ভিজিবল ম্যানিফেস্টেশন যখন না হচ্ছে তখন কি হচ্ছে, তো আমরা সেটা আসবো। তো এখানে ভিজিবল ম্যানিফেস্টেশন শব্দটা মনে রাখবে। নেক্সট আমরা যেটা পড়বো যে পিউবার্টাল কি কি চেঞ্জেস
হচ্ছে ফিমেল বডিতে যখন ইন্টারনাল অর্গানস, আমরা তো এক্সটার্নালি তো আমরা দেখলাম যে ব্রেস্ট বার ডেভেলপমেন্ট হচ্ছে, অ্যাক্সিলারি হেয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, পিউবিক হেয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, এগুলো সব এক্সটার্নাল চেঞ্জেস, বডির বাইরের দিকে চেঞ্জেস। আর বডির ইন্টারনাল অর্গানস যেগুলো আছে ফিমেলের বডির, যে ইন্টারনাল অর্গানস গুলো বিশেষ করে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গানস গুলো, সেগুলোর কি কি চেঞ্জেস হচ্ছে না, চাইল্ডহুড পিরিয়ডেতে ওভারির যে সাইজ থাকে, আমাদের দুটো ওভারি থাকে ফিমেল বডিতে, তো ওভারি সাইজটা কেমন থাকে না ইলংগেটেড সাইড থাকে, মানে লম্বা মতন লম্বাকৃতি থাকে সাইজটা। যখন সে পিউবার্টি অ্যাচিভ করে সেই ফিমেল, তখন তার ওভারি সাইজ হয়ে যায় ওভাল শেপের, ডিম্বাকৃতি হয়ে যায় সাইজটা। ইউট্রাস সাইজটা কেমন থাকে চাইল্ডহুড পিরিয়ডে, ইউট্রাসটা হয় ছোট, বডি ক্যাভিটিটা থাকে ছোট, সার্ভিক্স বলে একটা পার্ট থাকে ইউট্রাসের, হচ্ছে ইউট্রাইন ক্যাভিটি, বডি, সার্ভিক্স এরকম বলে একটা পার্ট থাকে। আমরা যখন এরপরে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানসের বিয়ে পড়বো তখন দেখবো ওটা। তো সার্ভিক্সটা ফিমেল যখন চাইল্ডহুড থাকে তখন সার্ভিক্স হচ্ছে লং হয়, আর ক্যাভিটি হচ্ছে ইউট্রাসের ছোট হয় চাইল্ডহুড পিরিয়ডেতে। যখন ফিমেল যখন পিউবার্টি গেইন করলো তারপরে কি চেঞ্জেস হয়ে যায়, যে বডিটা ইউট্রাসের যেটা বডি সেটা ধীরে ধীরে সাইজে বাড়তে থাকে সার্ভিক্সের থেকে, সার্ভিক্সটা ছোট হয়ে যায় এরকম ব্যাপারটা নয়, সার্ভিক্সের থেকে বডিটা আস্তে 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 বড় হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমরা যদি রেশিও দেখি, যে যখন চাইল্ডহুডে আমরা যদি রেশিও দেখি যে বডির সঙ্গে সার্ভিক্সের রেশিও, বা বডির আরেকটা নাম হচ্ছে কর্পাস, কর্পাসের সঙ্গে আমরা যদি সার্ভিক্সের রেশিও দেখি, চাইল্ডহুডে থাকে সেটা 1:2, বডির জন্য 1, সার্ভিক্সের জন্য থাকে 2। কিন্তু যখন সে পিউবার্টি অ্যাচিভ করছে তখন সেই রেশিওটা কি হয়ে যায়, রিভার্ট ব্যাক হয়ে যায়। কিরকম হয়ে যায় কন্ডিশনটা, আমার বডিটা হয়ে যায় বড় হয়ে যায় সার্ভিক্স থেকে, তখন এই রেশিওটা তোমার 2:1 হয়ে যাবে। ঠিক আছে, আর একটা কি চেঞ্জ হয় না, ভ্যাজাইনাল পিএইচ, যে ওখানে একটা পিএইচ থাকে, সমস্ত বডির যে আমাদের বডিতে যত ফ্লুইডস আছে সব বডিরই ফ্লুইডস এর কিন্তু একটা করে স্পেসিফিক পিএইচ আছে, কোনোটা অ্যাসিডিক, কোনোটা স্লাইটলি অ্যাসিডিক, কোনোটা অ্যালকালাইন এরকম। তো ভ্যাজাইনাল ফ্লুইডেরও একটা নির্দিষ্ট পিএইচ আছে। তো যখন চাইল্ডহুড পিরিয়ডেতে থাকে তখন সেই পিএইচটা থাকে হচ্ছে অ্যালকালাইন, মানে মোর দ্যান 7-এর দিকে থাকে। ঠিক আছে, 7-এর ওপরে থাকে অ্যালকালাইন পিএইচ। যখন পিউবার্টি অ্যাচিভ করে তখন সেটা পিএইচটা কি হয়ে যায়, অ্যাসিডিক পিএইচ। কেন অ্যাসিডিক হয়, কারণ যখন পিউবার্টি অ্যাচিভ করে তখন সেখানে একটা ব্যাসিলি, একটা ব্যাকটেরিয়া অ্যাপিয়ার হয়, যার নাম হচ্ছে ডর্ডারলিন ব্যাসিলি। এই ডর্ডারলিন ব্যাসিলি অ্যাপিয়ার করছে বলে ওই পিএইচটাকে, ওখানে যে ল্যাকটোজ বা গ্লুকোজ থাকে সেগুলোকে ও ইউজ করে করে ওই জায়গার পিএইচটাকে অ্যাসিডিক পিএইচে কনভার্ট করে দেয়। এই ডর্ডারলিন ব্যাসিলি কিন্তু চাইল্ডহুড পিরিয়ডে থাকে না, সেজন্য সেটার পিএইচ হচ্ছে অ্যালকালাইন। আফটার পিউবার্টি কিন্তু পিএইচ কি হয়ে যায়, আমার অ্যাসিডিক পিএইচ কিন্তু হয়ে যায় থ্রু আউট দা আমাদের রিপ্রোডাক্টিভ গ্রুপ, রিপ্রোডাক্টিভ যে আমাদের এজ পিরিয়ড আছে সেই অবধি কিন্তু আমাদের পিএইচ অ্যাসিডিক থাকে। আবার যখন মেনোপজ হবে তখন আবার পিএইচটা আবার চেঞ্জ হবে, সেগুলো আমরা পড়বো, কোন টেবিলে আমরা পড়বো যে কতটা কখন কোন পিএইচটা চেঞ্জ হচ্ছে। তো অ্যাসিডিক পিএইচ এর রেঞ্জটা কত থাকে, 4.5 থেকে 5 এর মতন থাকে, কোনো কোনো জায়গায় 3.5 এরকমও লেখা থাকে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এইচপিও অ্যাক্সিস। যে এইচপিও অ্যাক্সিসটার কথা আমি বলছিলাম, যে হাইপোথ্যালামো পিটুইটারি ওভারিয়ান অ্যাক্সিস। কি সেটা, যে আমাদের হাইপোথ্যালামাস থেকে একটা সিগন্যাল আসে, সেই সিগন্যালে কি রিলিজ হচ্ছে না, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বলে একটা হরমোন সিক্রেশন হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। সেই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কি করছে, অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে। পিটুইটারির হচ্ছে 3টে পার্ট থাকে, একটা অ্যান্টেরিয়র পিটুইটারি, পস্টেরিয়র, একটা মিডল। মিডলটাকে আমাদের কনসিডার করা হয় না, আমাদের অ্যান্টেরিয়র আর পস্টেরিয়রটাই হচ্ছে আমাদের মেইন। জিএনআরএইচ যেটা, ওই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে সিক্রেশন হচ্ছে, ওটা কোথায় এসে কাজ করে না, অ্যান্টেরিয়র পিটুইটারির উপরে কাজ করে। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন আবার তার রেসপন্সে রিলিজ হয়, কি কি, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে আমাদের লিউটিনাইজিং হরমোন। তো এই ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন যেটা পিটুইটারি থেকে সিক্রেশন হলো, তারা এসে কোথায় কাজ করে না, ওভারিতে কাজ করে, দিয়ে কি করে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে কন্ট্রোল করে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন রিলিজ করে, ওভারির উপর কাজ করে। তো এই যে অ্যাক্সিস, এই যে ঘটনা বলি, এটা কি পুরোটা কি বলে হচ্ছে আমাদের এইচপিও অ্যাক্সিস। হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন রিলিজ হলো যার নাম হচ্ছে গোনাডোট্রপিন
রিলিজিং হরমোন। সে কোথায় কাজ করলো? অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করলো। অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন রিলিজ করলো, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন এরা কোথায় কাজ করবে? এরা এসে আমার ওভারিতে কাজ করবে। যখন ওভারিতে কাজ করবে তখন সেখান থেকে কি হরমোন রিলিজ হবে? ইস্ট্রোজেন হরমোন আর প্রজেস্টেরন হরমোন রিলিজ হবে। তো এই যে জিএনআরএইচ যেটা আমাদের এন্ডোমেট্রিয়াম থেকে, সরি, হাইপোথ্যালামাস থেকে যে আমার জিএনআরএইচ যেটা রিলিজ হচ্ছে, সেটা কিরকম ভাবে রিলিজ হয় না পালসেটাইল ম্যানারে। পালসেটাইল ম্যানার মানে কি? আমরা যখন আমাদের পালস চেক করি আমরা দেখি বিট একটা করে মাঝে একটা গ্যাপ থাকে, মানে ঠিক যেমন ঘড়ির কাঁটায় টিক টিক করে হাসে একটা করে গ্যাপ থাকে, ওরকম ভাবে রিলিজ হচ্ছে কন্টিনিউয়াস। যদি আমরা যেমন যদি কোনো জলের ফ্লো দেখি তাহলে সেটা যেমন কন্টিনিউয়াস হয়, ওরকম কন্টিনিউয়াস নয়, পালসের মতন বিট করে করে একটা করে করে গ্যাপ দিয়ে দিয়ে এটা কিন্তু সিক্রেশনটা হয়। যদি এটা কন্টিনিউয়াস ম্যানারে সিক্রেশন হয় তাহলে কিন্তু সেটা কিন্তু একটা অ্যাবনর্মাল কন্ডিশন ক্রিয়েট করবে। এটার নেচারই হচ্ছে নর্মালি এটা কি করে পালসেটাইল ম্যানারে সিক্রেশন হয়, এটা মনে রাখবে, এটা অনেক সময় আসে কোশ্চেনে। তাহলে এটা গেল হচ্ছে এইচপিও অ্যাক্সিস। এই যেটা আমরা ছবিটা দেখছি এটাই হচ্ছে এইচপিও অ্যাক্সিসের ছবি। দেখো প্রথমে দেখো হাইপোথ্যালামাস দেখা যাচ্ছে, ওখান থেকে একটা হরমোন রিলিজ হচ্ছে। মাঝের ছবিটা দেখো যেখানে প্লাস সাইন দিয়ে, গ্রিন প্লাস সাইন দিয়ে দেখাচ্ছে, ওটা কার উপর কাজ করছে? অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করছে। সেখান থেকে জিএনএইচআরএইচ বলে একটা হরমোন রিলিজ হয়েছে। সেই অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আরো দুটো হরমোন রিলিজ হলো, একটা হচ্ছে এলএইচ, একটা হচ্ছে এফএসএইচ। সেই এলএইচ আর এফএসএইচ আবার কোথায় কাজ করছে? ফিমেল বডির ক্ষেত্রে ওরা ওভারিতে কাজ করছে, আর বাঁদিকে মেল বডির ক্ষেত্রে টেস্টিসের উপর কাজ করছে। টেস্টিসের উপর কাজ করলে টেস্টোস্টেরন সিক্রেশন হবে, ফিমেল বডিতে ওভারির উপর কাজ করে ওরা ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন তৈরি করছে। এবার এই যে হরমোন সিক্রেশনটা, এটাকে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কন্ট্রোল হয়। নেগেটিভ ফিডব্যাক মেকানিজম বলতে কি বোঝায়? যেমন দেখো হাইপোথ্যালামাস থেকে একটা হরমোন এলো, সেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আবার ওভারি। এবার ওভারি থেকে না যে হরমোন দুটো তৈরি হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, এটা কি হচ্ছে আবার হাইপোথ্যালামাস আর অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন সিক্রেশনটাকে কন্ট্রোল করছে। মানে ধরো ব্লাডে যদি আমাদের ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের লেভেল বেড়ে যায় তখন সেটা কি করবে? সেটা ব্রেনে বা অ্যান্টেরিয়র পিটুইটারিতে আর হচ্ছে তোমার হাইপোথ্যালামাসে সিগন্যাল যাবে যে আমাদের ব্লাডে সাফিসিয়েন্ট পরিমাণে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন আছে, আমার আর জিএনআরএইচ বা হচ্ছে এলএইচ এফএসএইচ এর এখন দরকার নেই। তো এইভাবে হচ্ছে কি, মানে সোজা রাস্তায় এসে কন্ট্রোল হচ্ছিল। জিএনআরএইচ আসছিল অ্যান্টেরিয়র পিটুইটারি, সেখান থেকে এলএইচ এফএসএইচ আসছিল, এলএইচ এফএসএইচ থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হলো। এবার ব্লাডে ধরো অনেক পরিমাণে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন তৈরি হলো বা টেস্টোস্টেরন আমার তৈরি হয়ে গেল মেল বডির ক্ষেত্রে। এরা কি করবে? এরা তখন ব্রেনকে অ্যান্টেরিয়র পিটুইটারি আর হাইপোথ্যালামাসে সিগন্যাল পাঠায় যে ব্লাডে আমার সাফিসিয়েন্ট পরিমাণে হরমোন লেভেল আছে, আমার আর ওই যে একদম মেন সোর্স থেকে যে হরমোনগুলো, রেগুলেটরি হরমোনগুলো তৈরি হচ্ছে সেগুলো এখন আর তৈরি হওয়ার দরকার নেই। এই প্রসেসটাকেই বলছে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম সিস্টেম। মানে আমরা যে ফিডব্যাক দিচ্ছি সেটা নেগেটিভ, যে আমার আর দরকার নেই। নেগেটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কিন্তু পুরো এই অ্যাক্সিসটা কন্ট্রোল হয়। ওকে, তো এরপরে আমরা যেটা পড়বো যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস, কি কি ইম্পর্টেন্ট পয়েন্টস আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল রিলেটেড আমরা পড়বো। কি কি পয়েন্ট? যে আমাদের মেনস্ট্রুয়েশনের সময়তে কতটা পরিমাণে ব্লাড লস হয়, কতটা ব্লাড লস হয়। যদি আমাকে রেঞ্জ জিজ্ঞেস করেন যে একটা মেনস্ট্রুয়াল যে সাইকেল চলছে বা মেনস্ট্রুয়াল ব্লিডিং ফেজ যেটা চলছে সেখানে কতটা ব্লাড লস হচ্ছে, না 5 থেকে 80 ml, 5 to 80 ml হচ্ছে ব্লাড লস হচ্ছে। যদি টু দা পয়েন্ট আনসার করে তাহলে কতটা ব্লাড লস হবে? 35 ml হচ্ছে আমাদের অ্যাপ্রক্সিমেট ব্লাড লস কিন্তু ডিউরিং মেনস্ট্রুয়েশন হচ্ছে। আর যদি আমার অপশনে 35 ml নেই তখন আমরা কোনটাকে চুজ করবো? 50 ml। এটা কিন্তু এক্সামে এসেছে এবং তার জন্য কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আমাদের অ্যাপ্রক্সিমেট কতটা ব্লাড লস হয়? 35 ml। যদি 35 ml না অপশনে থাকে তখন আমরা কি চুজ করব? 50 ml কিন্তু আমরা চুজ করব। আর যদি এরকম টু দা পয়েন্ট না দিয়ে রেঞ্জে জিজ্ঞেস করে তখন আমরা বলবো 5 to 80 ml এর মধ্যে কিন্তু ব্লাড লসটা হচ্ছে। তো একটা ফিমেল যে তার এক বছরে কটা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল হয়, যদি আমরা যে অ্যাভারেজ মেনস্ট্রুয়াল সাইকেলের ডিউরেশন ধরি সেটা হচ্ছে 28 ডেজ। যদি 28 ডেজ করে আমরা ধরি এক একটা ফিমেলের অ্যাভারেজ ইন জেনারেলি, তাহলে একজন ফিমেলের টোটাল এক বছরে কতগুলো মেন্সেস হয়? টোটাল হচ্ছে 13 মেন্সেস একটা ফিমেলের এক বছরে হয়। তাহলে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে আমাদের আফটার পিউবার্টি থেকে শুরু করে যতদিন অবধি চাইল্ড বিয়ারিং ক্যাপাসিটি থাকে সেটাকে বলে রিপ্রোডাক্টিভ এজ পিরিয়ড। তো সেই যে রিপ্রোডাক্টিভ এজ পিরিয়ড সেটা ইন্ডিয়ান ফিমেলদের ক্ষেত্রে 45 ইয়ার্স অবধি
মোটামুটি হয়। তো 15 to 45 ইয়ার্স এই টাইমটাকে বলে হচ্ছে রিপ্রোডাক্টিভ ইয়ার্স। তো এই টাইম পিরিয়ডে কতগুলো মেন্সেস হয় টোটাল একজন ফিমেলে, সেটা হচ্ছে টোটাল 400 মেন্সেস হয়। তা আর এবং এক একটা মেনস্ট্রুয়াল সাইকেলের লেন্থ কত হয়, 21 to 35 ডেজ মতন করে লেন্থ হয়। অ্যাভারেজ কত লেন্থ হয়, যেটা ইন জেনারেলি সমস্ত পপুলেশনে রিসার্চ করে দেখা গেছে যে অ্যাভারেজ লেন্থ আমরা কোনটা বলতে পারি, 28 ডেজ হচ্ছে অ্যাভারেজ লেন্থ হয়। আর সেই যে অ্যাভারেজ যে মেনস্ট্রুয়াল সাইকেলের যে লেন্থটা হলো, তার মধ্যে ব্লিডিং কতদিন হয়, ব্লিডিং হচ্ছে মাত্র 2 থেকে 7 দিন হচ্ছে ব্লিডিং হয়। সরি, নাম্বার অফ দ্য ডেজ অফ দ্য ব্লিডিং 2 থেকে 7 দিন আমরা রেঞ্জ ধরতে পারি, আর অ্যাভারেজ মোটামুটি 4 থেকে 6 দিন হচ্ছে সবার ব্লিডিংটা থাকে। আচ্ছা, এই যে ব্লিডিং হচ্ছে আর ব্লিডিং ফেজ, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। যদি কোয়েশ্চেনে জিজ্ঞেস করে যে অ্যাভারেজ ব্লিডিং কতদিন হয়, তাহলে আমরা বলবো 4 to 6 ডেজ। আর যদি আমাকে বলে ব্লিডিং ফেজ কতদিন থাকে, আমরা বলবো 1 to 5 ডেজ। আমি এরপরে ডিসকাশন করব, ওটা তখন বুঝিয়ে দেবো ব্লিডিং ফেজ আর ডেজ অফ ব্লিডিংটা কেন এরকম আলাদা হচ্ছে। নাম্বার কতদিন আমাদের ব্লিডিং হচ্ছে না, 2 to 7 ডেজ, মানে টোটাল আমরা কাউন্ট করছি 1 দিন 2 দিন এরকম করে করে কাউন্ট করে আমরা বলছি যে 2 থেকে 7 দিন মতন ব্লিডিং থাকতে পারে। অ্যাভারেজ কতদিন থাকে, 4 থেকে 6 দিন হচ্ছে অ্যাভারেজ ব্লিডিং থাকে। আর ব্লিডিং ফেজটা কতদিন থাকে না, ডে 1 থেকে শুরু করে ডে 5 অবধি, ওটা ডে কাউন্ট করছি, ডে 1 থেকে শুরু করে ডে 5 অবধি হচ্ছে ব্লিডিং ফেজ থাকে। মানে আমরা টোটাল মেনস্ট্রুয়াল সাইকেলটা আমরা ধরছি 28 দিনের, তাহলে ডে 1 ডে 2 ডে 3 এরকম করে করে 28 অবধি এরকম ভাবে আমরা সাজিয়েছি। তার মধ্যে ডে 1 থেকে নিয়ে ডে 5 অবধি হচ্ছে ব্লিডিং ফেজটা থাকে। এবং কতদিন ব্লিডিং হচ্ছে, 2 থেকে 7 দিন অথবা 4 থেকে 6 দিন, যেটা যেরকম অপশন কোশ্চেন করবে সেই অনুযায়ী আমরা আনসার করব। তো এই যে মেনস্ট্রুয়াল সাইকেল, তার হচ্ছে ফেজ গুলো আমরা এবার পড়বো। এখানে ওভারিতে একটা সাইকেল চলে, ইউট্রাসে একটা সাইকেল চলে, দুটো জায়গায় দুটো রকম সাইকেল কিন্তু চলে। মেনস্ট্রুয়াল সাইকেলটা দুটো জায়গায় দুটো কন্ডিশন দুটো সিচুয়েশন ঘটে। আমরা প্রথমে ওভারিটা পড়বো। ওভারিতে কি দুটো ফেজ চলে, ওভারির যে ফেজ দুটো চলে তাদের নাম হচ্ছে ফলিকিউলার ফেজ, আরেকজনের নাম হচ্ছে লিউটিয়াল ফেজ। তো ফলিকিউলার ফেজের যে ডিউরেশন সেটা ফিক্স নয়, ঠিক আছে। লিউটিয়াল ফেজের ডিউরেশনটা হচ্ছে ফিক্সড ডিউরেশন। কোনো ফিমেলের যদি 28 ডেজ মেনস্ট্রুয়াল সাইকেল আমরা অ্যাভারেজ ধরি, তো তার ক্ষেত্রে লিউটিয়াল ফেজ হচ্ছে ফিক্স থাকবে, মানে 14 ডেজই হবে। কোনো ফিমেলের যদি 30 ডেজ মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তার ক্ষেত্রেও লিউটিয়াল ফেজ হবে 14 ডেজেরই, ওটা কখনো বাড়ে না। লিউটিয়াল ফেজটা সমস্ত ফিমেলের ক্ষেত্রে 14 ডেজ হয়। এবার যদি 28 ডেজের হয় টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল, তাহলে আমরা টোটাল 28 থেকে লিউটিয়াল ফেজটা 14 ডেজ মাইনাস করে দেবো। তাহলে যে দিনটা আমার পড়বে সেই দিনের ডিউরেশনটা হবে আমার ফলিকুলার ফেজের জন্য। যদি 30 ডেজের আমার মেনস্ট্রুয়াল সাইকেল হয়, তাহলে আমরা কি করব, 30 থেকে লিউটিয়াল ফেজ যেটা 14 ডেজ আমরা সেখানে মাইনাস করব, করে আমার যে হাতে বাকি 16 দিন যেটা রইলো, সেই 16 দিন হচ্ছে আমার ফলিকিউলার ফেজের ডিউরেশন। ফলিকিউলার ফেজের ডেজটা টাইমিংটা ফিক্স নয়, লিউটিয়াল ফেজের টাইমিংটা ফিক্স। তো এই ফলিকিউলার ফেজ লিউটিয়াল ফেজটা কি, ফলিকিউলার ফেজ জিনিসটা হচ্ছে যে সময়ে হচ্ছে আমাদের ফলিকেলস, কোথায় থাকে ফলিকেলস, ওভারিতে থাকে। এই ফলিকেলস গুলো যখন হচ্ছে গ্রোথ হয়, ওভারিতে যে ফলিকেলস গুলো থাকে সেই ফলিকেলস গুলো যখন আমার গ্রোথ হয়, তখন সেটাকে আমরা বলছি ফলিকিউলার ফেজ। কিরকম হবে, কিরকম ভাবে গ্রোথটা হবে না, আমাদের যে হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এলো, তারপরে অ্যান্টেরিয়র পিটুইটারিতে সেটা কাজ করে এলএইচ আর এফএসএইচ তৈরি করলো। তাদের মধ্যে যে এফএসএইচ ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, নামেই আছে ফলিকিউলার স্টিমুলেটিং। তো এই এফএসএইচ হরমোনটা এসে কি করে, ওভারিতে যে ফলিকেলস গুলো আছে আমাদের, যখন বেবি যখন ইন ইউটেরোতে থাকে তখনই অনেক ফলিকেলস থাকে, তারপর পিউবার্টিতে এসে সেগুলো কিন্তু ডেভেলপমেন্ট হয়, অনেক ডেস্ট্রয়ও হয়ে যায় এবং অনেক ডেভেলপমেন্ট হয়, আমরা পড়বো সেগুলো। তো ফলিকিউলার ফেজের ওই যে ফলিকেলস গুলো রইলো, এই এফএসএইচ কি করে, ফলিকেলস গুলোকে গ্রোথ করায়। ওই হরমোনের ইনফ্লুয়েন্সে কি হয় না, ফলিকেলস গুলো গ্রো হয়। এবং যখন যে ফলিকেলস গুলো যখন গ্রো হলো, ওই গ্রোয়িং ফলিকেলস থেকে একটা হরমোন রিলিজ হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন। তাহলে এফএসএইচ এলো, এসে ফলিকেলস এর উপর কাজ করলো, করে হচ্ছে ইস্ট্রোজেন রিলিজ করলো। তো এই যে ইস্ট্রোজেন রিলিজ হলো, এই যখন আবার ব্লাডে তোমার সাফিসিয়েন্ট পরিমাণে হয়ে গেল, তখন ও কি করলো, ফলিকিউলার স্টিমুলেটিং যে হরমোন সেটাকে সাপ্রেস করে দিল। আমি বলেছিলাম নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, তো এখানেও তাই, ও কি করলো, এফএসএইচটাকে সাপ্রেস করলো। আর একজনকে ও কি করছে, স্টিমুলেট করছে। কাকে স্টিমুলেট করছে না, এলএইচ বলে যে আরেকটা হরমোন আমার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সিক্রেশন হচ্ছিল তোমার
সেই অ্যান্টেরিয়র পিটুইটারিতে থেকে যে এলএইচ সিক্রেশন হচ্ছিল সেই এলএইচ কে কি করলো, এ স্টিমুলেট করলো। তাহলে কি হলো ঘটনাটা, এফএসএইচ এলো, এফএসএইচ এসে ওভারিতে ওভারিয়ান ফলিকেলের উপরে কাজ করলো। ওভারিয়ান ফলিকেল থেকে, গ্রোয়িং ওভারিয়ান ফলিকেল থেকে ইস্ট্রোজেন রিলিজ হলো। এই ইস্ট্রোজেন কি করছে, আমার এফএসএইচ যে হরমোনটা সেটাকে সাপ্রেস করে দিল, যখন ইস্ট্রোজেন আমার সাফিসিয়েন্ট পরিমাণে হয়ে গেল। এবং ইস্ট্রোজেন আরেকটা কাজ করছে, এলএইচ যে হরমোনটা সেটাকে কি করছে, স্টিমুলেট করছে, ওটাকে ইনফ্লুয়েন্স করছে। এবং যখন আমার ব্লাডে যখন এলএইচ তৈরি হয়ে গেল, ব্লাডে যখন এলএইচ আমার অ্যান্টেরিয়র থেকে যখন আসছে, তখন ও কি করছে, যে ফলিকেলস গুলো গ্রো করেছিল তার মধ্যে যে ফলিকেলস ম্যাচিওর হয়েছে, সেই ম্যাচিওর ফলিকেলের ওপরে কাজ করে। সেই ম্যাচিওর ফলিকেলের একটা নাম হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। তো ওই ম্যাচিওর ফলিকেলস এর উপরে কিন্তু ওই এলএইচ হরমোনটা কাজ করছে। এবং কাজ করবার জন্য কি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকেলটা বা ম্যাচিওর ফলিকেলটা রাপচার হয়ে যাচ্ছে, এবং রাপচার হয়ে সেখানে কি রিলিজ হয়, ওভাম। ওর ভিতরে ফলিকেলস এর মধ্যে যে আমাদের ওভাম ছিল, সেই ওভামটা কিন্তু রিলিজ হচ্ছে, যেই প্রসেসটাকে আমরা বলি ওভুলেশন। ওভুলেশন বলে এই প্রসেসটাকে। তো ঘটনাটা আমি আবার বলছি, কি আমাদের যে ফলিকিউলার ফেজটা, দুটো ফেজ হয় ওভারিতে। একটার নাম হচ্ছে ফলিকিউলার ফেজ, একটার নাম হচ্ছে লিউটিয়াল ফেজ। ফলিকিউলার ফেজের ডিউরেশন ফিক্স নয়, লিউটিয়াল ফেজের ডিউরেশনটা ফিক্স। সেটা কত, 14 ডেজ। আমার মেনস্ট্রুয়াল সাইকেল যে ফিমেলের যেমন হয়, সেখান থেকে আমরা 14 ডেজ লিউটিয়াল ফেজের ডিউরেশনটা মাইনাস করলে আমরা ফলিকিউলার ফেজের ডিউরেশনটা আমরা কিন্তু পেয়ে যাব। তো কি হয় ফলিকিউলার ফেজে, না আমাদের যে এফএসএইচ আর এলএইচ অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আসছিল, তার মধ্যে এফএসএইচ হরমোনটায় প্রথমে ফলিকেলস গুলো যেগুলো ওভারিতে আছে তার উপরে কাজ করে। করে কি করে, ফলিকেলস গুলোকে ম্যাচিওর করে, গ্রো করে। তো যখন গ্রোয়িং ফলিকেলস যেগুলো তৈরি হচ্ছে, সেখান থেকে একটা হরমোন রিলিজ হয়, তার নাম হচ্ছে ইস্ট্রোজেন। সেই ইস্ট্রোজেন হরমোনটা যখন ব্লাডে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে চলে আসে, তখন সে কি করে, না এফএসএইচ হরমোনের ওপরেতে নেগেটিভ ফিডব্যাক মেকানিজমে কাজ করে, এবং মানে এফএসএইচটাকে সাপ্রেস করলো। আর এলএইচ যে হরমোনটা ছিল তাকে কি করছে, স্টিমুলেট করছে। এবং এলএইচ হরমোনকে স্টিমুলেট করবার পর এলএইচ কি করছে, যে ম্যাচিওর ফলিকেল যেটা আমার তৈরি হয়েছে, সেই ম্যাচিওর ফলিকেল বা গ্রাফিয়ান ফলিকেলের উপর কাজ করে সেটাকে রাপচার করে দিচ্ছে, এবং রাপচার করে সেখানে কি রিলিজ করছে, ওভাম রিলিজ করছে। এই ঘটনাটাকেই বলে ওভুলেশন। তাহলে ওভুলেশনের জন্য রেসপন্সিবল হরমোনকে, ওভুলেশনের জন্য রেসপন্সিবল হরমোন কিন্তু আমাদের এলএইচ। ওভুলেশন কোন ফেজে হচ্ছে, ফলিকিউলার ফেজে লাস্টে হচ্ছে। তাহলে আমাদেরকে যদি কোশ্চেনে জিজ্ঞেস করে, আচ্ছা কোনো ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেল 28 ডেজের, তাহলে তার ফলিকিউলার ফেজে যে ওভুলেশন হচ্ছে সেটা কততম দিনে হবে, আমরা সেটাকে কিভাবে বের করব, যেমন ভাবে আমরা ফলিকিউলার ফেজের ডিউরেশন বের করছি, সেইভাবেই কিন্তু আমরা ওভুলেশনের ডেটাকে আইডেন্টিফাই করতে পারি। কোশ্চেনে আসে, এরকম ভাবে কোশ্চেন দেয় যে কোনো ফিমেলের 38 ডেজ সাইকেল, এরকম ভাবে তার হচ্ছে, এরকম ভাবে তোমাকে ঘুরিয়ে দেবে কোশ্চেনটা, যে তোমার কাছে একজন ফিমেল এসছে ইনফার্টিলিটি কমপ্লেন নিয়ে, কোনো কাপেল এসছে, তাদের হচ্ছে ইনফার্টিলিটির প্রবলেম আছে, তোমার সঙ্গে মানে এটা এনক্লেক্স টাইপের কোশ্চেন থাকে এগুলো, যে তোমার সঙ্গে কনসালটেশনে এসছে, তো তুমি পেশেন্টকে কি বলবে। প্রথমে তো নর্মাল, প্রথমেই তো আর মেডিসিন দেওয়া হয় না, যখন ইনফার্টিলিটি কমপ্লেন নিয়েছে প্রথমেই কিন্তু মেডিসিন স্টার্ট করা হয় না, আগে তাদেরকে কাউন্সেলিং করানো হয়। তাদের ঠিকঠাক ভাবে তাদের সমস্ত অর্গ্যানস আছে কিনা, স্পার্ম কাউন্ট ঠিক আছে কিনা, এগুলো দেখা হয়। তারপরে যেখানে প্রবলেম আছে সেটা আইডেন্টিফাই করে মেডিসিন দেওয়া হয়। তো কোশ্চেনটা ওই জন্য এইভাবে আসবে, যে ইনফার্টিলিটি কাউন্সেলিং এ এসছে, ফিমেলের মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে তোমার 38 ডেজ, তাহলে তুমি সেখানে ফিমেলকে কোন সময়ে ইন্টারকোর্সের জন্য বলবে, কত, কোন, যে টোটাল যে 38 ডেজ সাইকেল তার তার কততম দিনে তুমি ফিমেলকে ইন্টারকোর্স করবার জন্য বলবে, কততম দিনে। তো যে সময় ওভাম রিলিজ হবে আমরা সেই সময়তে ইন্টারকোর্স করবার জন্য বলবো, কারণ ওভাম হচ্ছে আমাদের 24 to 48 আওয়ার্সের বেশি কিন্তু অ্যালাইভ থাকে না। সেই জন্য আমরা যে দিন ওভুলেশন হচ্ছে বা তার পরের দিন অবধি আমাদের হাতে টাইম থাকে, সেই সময়টা আমরা ইন্টারকোর্স করবার জন্য সাজেস্ট করবো কাপলকে। তো ওইটা কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসে, তোমাকে অ্যাকচুয়ালি জানতে চাইছে যে ফিমেলের 38 ডেজ মেনস্ট্রুয়াল সাইকেল, তার কততম দিনে ওভুলেশন হবে, তোমাকে সেটা জানতে চাইছে। তো আমরা কিভাবে সেটা বের করবো, 38 ডেজ তার টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল, তার লিউটিয়াল ফেজ ফিক্স, আমরা কি করব 38 থেকে 14 ডেজ মাইনাস করব, তাহলে কত পড়ে রইলো 24th ডে। তাহলে ডে 24th তার কি হবে, ওভুলেশন হবে। তাহলে আমরা তাকে বলবো যে আপনার যে টোটাল মেনস্ট্রুয়াল সাইকেল তার ডে 24 বা 25th কিন্তু আপনি ইন্টারকোর্স করতে পারেন, করলে আপনার একটা
চান্স আছে, আমরা এই চান্সটা নিয়ে দেখতে পারি। এরকম ভাবে ঘুরিয়ে কোশ্চেন হবে, অথবা ডাইরেক্ট কোশ্চেনও করতে পারে, যে সোজা তোমাকে বলে দিল মেনস্ট্রুয়াল সাইকেল এতদিনে তার কততম দিনে ওভুলেশন হবে। বা এইভাবে কোশ্চেন করতে পারে যে ফিমেল হচ্ছে তার প্রেগনেন্সি অ্যাভয়েড করতে চাইছে, তুমি তাকে কোন সময়টা, আনসেফ পিরিয়ড কোনটা, এইভাবেও কোশ্চেন করতে পারে। সেফ পিরিয়ড দিয়েও বলতে পারে যে কোন সময় তুমি ইন্টারকোর্স করবার জন্য বলবে, প্রেগনেন্সি অ্যাচিভ করবার জন্য বলবে। আর কেউ যদি আনউইলিং হয় তাকে কোন সময়ে ইন্টারকোর্স করবার জন্য অ্যাভয়েড করতে বলবে, সেটা দিয়েও কোশ্চেন আসতে পারে। তাহলে সেখানেও কি করতে হবে, আমাদেরকে ওভুলেশনটা আগে বের করতে হবে, যে 38 ডেজ বা যেরকম তোমাকে মেনস্ট্রুয়াল সাইকেলের ডে বলে দেবে, টোটাল সাইকেলের ডিউরেশন, সেখান থেকে আমরা 14 ডেজ মাইনাস করে আমরা ওভুলেশন কবে হচ্ছে সেটা +-7 ডেজ কিন্তু আমরা ইন্টারকোর্সের জন্য, মানে বেসিক্যালি আফটার ওভুলেশন ইন্টারকোর্সের জন্য কিন্তু আমরা অ্যাভয়েড করব, যদি সে উইলিং না হয়। ওটা আমরা যখন আমরা পড়বো, যখন আমাদের আহ, কি বলবো, আমরা যখন ডিভাইস বা বিভিন্ন যেগুলো আমাদের রেগুলেটরি যে ফ্যামিলি প্ল্যানিং এর মেথড গুলো যখন আমরা পড়বো, তখন আমরা ওগুলো নিয়ে ডিসকাশন করবো। তো এই হচ্ছে আমাদের ফলিকিউলার ফেজ। তো ফলিকিউলার ফেজ আমি বললাম যে ফলিকেলস গুলো কি কত থাকে না, যখন আমাদের বেবি যখন ইউনিউটেরিতে থাকে ফিমেল বেবি, তখন থেকে কি হয় ফলিকেলস থাকে। 20 উইকসে যখন জেস্টেশন মায়ের, মানে কোনো মাদারের পেট উম্বে যখন একটা ফিমেল চাইল্ড আছে, তো তার 20 উইকস যখন বয়স, 20 উইকস জেস্টেশনাল এজ যখন তার বয়স, তখন তার ফলিকেলস এর নাম্বার কত হয় না, টোটাল ফলিকেলস এর নাম্বার ওভারিতে তখন থাকে 7 মিলিয়ন। মানে চাইল্ডের কথা বলছি, মাদারের কথা বলছি না। চাইল্ডটার যে ফলিকেলস যেটা ইন উম্বের মধ্যে আছে বেবিটা, তার ফলিকেলস এর কাউন্ট হচ্ছে তোমার 7 মিলিয়ন 20 উইকস অফ জেস্টেশনাল পিরিয়ডেতে। তখন সব থেকে বেশি পরিমাণে ফলিকেলস কিন্তু 20 উইকসেই থাকে। যখন বেবি জন্মালো অ্যাট বার্থে, তখন তার ফলিকেলস এর কাউন্ট কত হয়ে যায়, 2 মিলিয়ন হয়ে যায়। যখন সে পিউবার্টিতে এলো তখন সেটার কাউন্ট হয়ে যায় 4 লাখ। আর যখন সে মেনোপজ গে অ্যাচিভ করলো, যখন তার মেনস্ট্রুয়াল সাইকেল যখন শেষ হয়ে গেল, যখন মেনোপজ হয়ে গেল, তখন তার ফলিকেলস এর নাম্বারটা কমে কিন্তু 10,000 থেকেও কিন্তু কম হয়ে যায়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, সব থেকে হাইয়েস্টটা দিয়ে কোশ্চেন আসে, আর অ্যাট পিউবার্টিতে কত আসে এটা একটা কোশ্চেন আসতে পারে। এই দুটো একটু ভালো করে মনে রাখবে। তো নেক্সট ফেজ যেটা ওভারিতে আরেকটা হয়, তার নাম হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজের ডিউরেশনটা আমি বলেছি ফিক্স। তো লিউটিয়াল ফেজে কি হলো না, ওভুলেশন তো হয়ে গেল, এলএইচ হচ্ছে গ্রাফিয়ান ফলিকলের উপর কাজ করলো, করে গ্রাফিয়ান ফলিকলকে রাপচার করলো, করে সেখান থেকে ওভাম রিলিজ করে দিল। তাহলে এবারে তো যে ফলিকলটা থেকে, গ্রাফিয়ান ফলিকলটা থেকে রাপচার করে যখন ওভাম রিলিজ হয়ে গেল, ওভামটা আমার ওভারি থেকে রিলিজ হলো, সেটা ফ্যালোপিয়ান টিউব থেকে গিয়ে ওটা আমার অ্যাম্পুলা পোর্শনে এলো। যদি স্পার্ম থাকে তাহলে জাইগোট ফর্মেশন করে প্রেগনেন্সি হলো, আর যদি না থাকে তাহলে কি হবে, ওটা ফ্যালোপিয়ান টিউবের থ্রু দিয়ে গিয়ে ওভার ইউট্রাসের মধ্যে দিয়ে এসে বার ভ্যাজানালি ওটা রিলিজ হয়ে যায়। তো ওখানে যে ফলিকেলসের যে রিমেনিং পার্টটা আমার ওভারিতে পড়ে রইলো, যেটা থেকে আমার ওভামটা রিলিজ হয়েছিল, সেটাকে এখন তার নাম হয়ে গেল কর্পাস লিউটিয়াম। তো সেই কর্পাস লিউটিয়াম থেকে কি হয়, আরেকটা হরমোন রিলিজ হয়, সেটার নাম হচ্ছে প্রোজেস্টেরন। সেখানে ইস্ট্রোজেন হরমোনও রিলিজ হয়, কিন্তু তার অ্যামাউন্টটা হচ্ছে কম। মেইনলি কর্পাস লিউটিয়াম থেকে যে হরমোন রিলিজ হচ্ছে তার নাম হচ্ছে প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরন কি করে, যদি ওভাম ধরো ফ্যালোপিয়ান টিউবে গেল, স্পার্ম এলো, জাইগোট ফর্মেশন হলো, মানে প্রেগনেন্সি যদি ফিমেল যদি কনসিভ করে, তখন কি করবে, সেই প্রেগনেন্সিটাকে মেনটেন করবার কাজ কি করে ওই প্রোজেস্টেরন। যেটা কোথা থেকে সিক্রেশন হয় না, কর্পাস লিউটিয়াম থেকে। কিভাবে মেনটেন করে না, প্রোজেস্টেরন হচ্ছে টোকোলাইটিক এজেন্ট, মানে সবকিছু হচ্ছে, একটা জিনিস মনে রাখবে, প্রোজেস্টেরন হচ্ছে সবকিছু রিল্যাক্স করে, মাসেল রিল্যাক্স করে, ব্লাড ভেসেল রিল্যাক্স করে, যাতে কন্ট্রাকশন না হয় সেটা রিল্যাক্স করে। তো প্রোজেস্টেরনের কাজ হচ্ছে সে প্রেগনেন্সিটাকে মেনটেন করে। ঠিক আছে, এই দুটো ফেজ কোথায় হয়, এই দুটো ফেজ হচ্ছে আমার ওভারিতে হয়, একটা ফলিকিউলার ফেজ, একটা হচ্ছে আমাদের লিউটিয়াল ফেজ। তো ওই যে কর্পাস লিউটিয়াম ওখানে পড়ে রইলো, তাহলে প্রেগনেন্সি এলে তো আমরা দেখলাম যে কি হলো, সেখান থেকে প্রোজেস্টেরন রিলিজ হলো, যে প্রোজেস্টেরন হচ্ছে আমাদের প্রেগনেন্সিটাকে মেনটেন করলো। আর যদি প্রেগনেন্সি না আসে তখন কি হবে, যদি প্রেগনেন্সি অ্যাবসেন্ট, দেখো রাইট সাইডে, স্ক্রিনের রাইট সাইডে তোমরা দেখতে পাবে, ওই কর্পাস লিউটিয়ামটা কি হয়, কর্পাস লিউটিয়াম মেনস্ট্রুয়ালিসে কনভার্ট হয়ে যায়, মানে নামটা চেঞ্জ হচ্ছে এবং তার স্ট্রাকচারালি চেঞ্জেসও হয়ে যায়। তারপরে সেটা আবার একটা চেঞ্জ হয়, তার নাম হয়ে যায় কর্পাস লিউটিয়াম অ্যালবিক্যান্স। মানে ওটা হোয়াইট কালার, কর্পাস লিউটিয়াম যখন থাকে তখন ওটা ইয়েলোইস কালার থাকে, যখন ওটা কর্পাস লিউটিয়াম অ্যালবিক্যান্স হয়ে যায় তখন তার কালারটা হয়ে যায় হোয়াইট কালার, এবং সেটা একটা ইউট্রাসের মধ্যে, সরি ওভারির মধ্যে না একটা মার্ক মতন, একটা সেই স্কার মার্ক মতন হিসেবে ওটা প্রেজেন্ট থাকে। তো কর্পাস লিউটিয়ামটা ওটা তোমার অ্যাকচুয়ালি 28 ডেজের পরে ওটা ডিসঅ্যাপিয়ার হয়ে একটা স্কার মার্ক হিসেবে ওখানে প্রেজেন্ট থাকে। আর যদি প্রেগনেন্সি আসে তাহলে সেখানে কি হবে,
কর্পাস লিউটিয়ামটা থেকে কর্পাস লিউটিয়াম ভ্যারামে কনভার্ট হবে এবং কর্পাস লিউটিয়াম ভ্যারামটা 3 মাস অবধি ওরকমই থাকবে, রিমেনিং মানে ওটা ভায়াবেল থাকে 3 মাস অবধি ও ঠিকঠাক ভাবে থাকে, যতক্ষণ না আমার প্লাসেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে ফুল, যতক্ষণ প্লাসেন্টাল ডেভেলপমেন্ট না হয় 3 মান্থস আপ টু 3 মান্থস অবধি কর্পাস লিউটিয়াম ভ্যারাম হিসাবে থাকে এবং প্রোজেস্টেরন রিলিজ করে প্রেগনেন্সিকে মেনটেন করে যতক্ষণ না আমাদের প্লাসেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে। যখন প্লাসেন্টাল ডেভেলপমেন্ট হয়ে যাবে এই কর্পাস লিউটিয়াম তার কাজটা প্লাসেন্টাকে হ্যান্ড ওভার করে দেবে, দিয়ে তারপর রিগ্রেস হতে থাকবে। এটা হচ্ছে কর্পাস লিউটিয়ামের ফেট। প্রেগনেন্সি এলে কি হবে, প্রেগনেন্সি যদি অ্যাবসেন্ট থাকে তাহলে কি হবে, এটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, তো লাস্ট আমাদের কি যে ইউট্রাস একটা তো আমরা পড়ে এলাম ওভারিতে চেঞ্জেস হচ্ছে, তো ইউট্রাসে ওর সঙ্গে সাইমালটেনিয়াস একটা চেঞ্জেস হয়। কি চেঞ্জেস হয় ইউট্রাসে? ইউট্রাসে 3টে ফেজ চলে, ব্লিডিং ফেজ, সিক্রেটারি ফেজ আর হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। 3টে সিকোয়েন্সে চলে, একটা হচ্ছে প্রথমে ব্লিডিং ফেজ, প্রলিফারেটিভ ফেজ আর সিক্রেটারি ফেজ। প্রথমে যে ফেজটা হয় তার নাম হচ্ছে ব্লিডিং ফেজ। আমি বললাম প্রথমে যে ব্লিডিং ডিউরেশন আর ব্লিডিং ফেজ, আমরা যেহেতু এখানে 3টে ফেজের কথা বলেছি, প্রথমে যে ফেজটা হয় তার নাম হচ্ছে ব্লিডিং ফেজ। সেটা কতদিন ধরে হয়? ডে 1 থেকে শুরু করে ডে 5 অবধি থাকে হচ্ছে ব্লিডিং ফেজ। তার মধ্যে অ্যাভারেজ কতদিন তার ব্লিডিং হয় না, 4 থেকে 6 দিন অবধি ফিমেলের কিন্তু ব্লিডিং হয়। তো এই ব্লিডিং ফেজটা কিরকম ভাবে হচ্ছে, যখন আমার ওভারিতে যখন কর্পাস লিউটিয়াম ধরো আমার ওভাম রিলিজ হয়ে গেল, ওভাম রিলিজ হয়ে যাওয়ার পরেতে ফিমেল প্রেগনেন্ট নয়, ঠিক আছে, তার ফিমেল হচ্ছে তার ওভাম রিলিজ হয়ে পারভাজেনালি আমার ওভাম বেরিয়ে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টে রিলিজ হয়ে গেছে, ফিমেল প্রেগনেন্সি নয়। তখন কি হবে, কর্পাস লিউটিয়াম যখন আমার ডিসঅ্যাপিয়ার করে গেল, ধীরে ধীরে তো ওটা আমার অ্যালবিকান্সে হয়ে 28 ডেজ পরে ডিসঅ্যাপিয়ার করে যাবে। যখন ওটা ডিসঅ্যাপিয়ার করে গেল তখন কর্পাস লিউটিয়াম থেকে যে হরমোন সিক্রেশন হচ্ছিল, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন বলে তোমার হরমোন সিক্রেশন হচ্ছিল ওভারিতে, তো সেই প্রোজেস্টেরন হরমোনের লেভেলটা কি হয়, কমে যায়, ইস্ট্রোজেনের লেভেলটাও কি হবে, কমে যাবে। তো এই প্রোজেস্টেরনকে আমি কি বলে এসেছিলাম যে প্রোজেস্টেরন হচ্ছে সবকিছু ডায়ালেট করে, সবকিছু রিল্যাক্স করে। ইস্ট্রোজেনও কি করে, ভ্যাসো ডায়ালেটার হিসেবে কাজ করে, মানে ব্লাড ভেসেলস যেগুলো আছে সেগুলোকেও ডায়ালেট করে। তাহলে যখন আমার ওভারি থেকে যে আমার দুটো হরমোন প্রোজেস্টেরন ইস্ট্রোজেন তৈরি হচ্ছিল, তার লেভেলটা যখন আমার ব্লাডে কমে গেল, তখন কি হচ্ছে, ব্লাড ভেসেল গুলো যেটা আমার ডায়ালেট করে রেখেছিল ইস্ট্রোজেন, সেটা ইউট্রাইন আর্টারি গুলো কি হবে, কনস্ট্রিক্ট হয়ে যাবে, ইউট্রাইন আর্টারি গুলো কি হবে, ন্যারো হয়ে যাবে। তাহলে আর্টারি কি করে, কোনো সেল বা কোনো অর্গানে ব্লাড সাপ্লাই করে। আর্টারি যদি আমার ন্যারো হয়ে যায় তাহলে কি হবে, সেখানে অক্সিজেন সাপ্লাই কমে যাবে। তাহলে কোনো সেলে যদি আমার অক্সিজেন সাপ্লাই কমে যায় তাহলে সেই সেলে কি তৈরি হবে, হাইপক্সিয়া কন্ডিশন তৈরি হবে। সেই সেল ধীরে 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 তার ইসকেমিক হয়ে যাবে এবং ইসকেমিক থেকে থেকে তার একটা ইরিভার্সিবল নেক্রোসিস, সেই সেলটা কি হবে, পচে যাবে। এই ঘটনাটা কোথায় হচ্ছে, ইউট্রাসের ভেতরে হচ্ছে। কার ইনফ্লুয়েন্সে হচ্ছে, ওভারিতে যে দুটো হরমোন ছিল প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, তাদের লেভেলটা কমে যাওয়ার জন্য ইউট্রাইন আর্টারি কি হচ্ছে, কনস্ট্রিকশন হচ্ছে। তার জন্য ইউট্রাসের যে এন্ডোমেট্রিয়ামের যে লেয়ারে যে সেলগুলো ছিল সেগুলো ইসকেমিক হচ্ছে এবং ধীরে 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 সেটাতে ইরিভার্সিবল একটা নেক্রোসিস হয়ে যাচ্ছে। নেক্রোসিস মানে সেটা হচ্ছে সেলগুলো মরে যাচ্ছে এবং পচে যাচ্ছে। তো সেই নেক্রোসিসটা যখন স্টার্ট হওয়ার পরে কি হচ্ছে, এন্ডোমেট্রিয়াম সেলগুলো পুরো একদম ডেড হয়ে যায় এবং সেটা আস্তে 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 তোমার সেড অফ হয়। ইউট্রাইন যে আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার ছিল সেটা সেড অফ হয়, ইউট্রাইন আর্টারি থেকে ব্লিডিং স্টার্ট হয়ে যায়। সেই ব্লাড কালেকশনটা আমার ইউট্রাসের ভিতরে, সেই ব্লাডটা কিন্তু কালেকশন হলো। এবার ইউট্রাসের ভিতরে যখন আমার ইউট্রাইন এন্ডোমেট্রিয়াম লেয়ার খসে পড়ছে, সেখানে ইউট্রাইন আর্টারি থেকে ব্লাড হচ্ছে, ইউট্রাসটা তো ব্লাড ফিল্ড হয়ে গেল। এবার ওই ইউট্রাসের ওই ব্লাড ফিল্ডের জন্য ওর বডিতে যে নার্ভ ইনারভেশনস যেগুলো আছে সেখান থেকে ব্রেনে একটা সেন্সেশন যায়। কোথায় যায়, হাইপোথ্যালামাসে যায় প্রথমে একটা সেন্সেশন, হাইপোথ্যালামাস থেকে একটা সিগন্যাল পস্টেরিয়র পিটুইটারিতে যায়, পস্টেরিয়র পিটুইটারি থেকে তখন আরেকটা হরমোন সিক্রেশন হয় যার নাম হচ্ছে অক্সিটোসিন। এই অক্সিটোসিন হরমোন কি করে, ঠিক প্রোজেস্টেরনের অপোজিট কাজ। অক্সিটোসিন করে কি, কন্ট্রাক্ট করে। অক্সিটোসিন কি করবে, ইউট্রাসের উপরে কাজ করবে, ইউট্রাসকে কন্ট্রাক্ট করাবে এবং যে ব্লাডটা আমার ইউট্রাসের ভিতরে ক্যাভিটিতে কালেক্ট হয়েছিল সেটা কি হবে, পার ভ্যাজাইনালি রিলিজ হয়ে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টে ভিজিবল ম্যানিফেস্টেশনস আমরা কিন্তু দেখতে পাবো। আমি এটা আবার বলছি, ব্লিডিং ফেজের ঘটনাটা আমাদের ওভারিতে আমি কি বললাম যে
কর্পাস লিউটিয়াম তৈরি হলো। যখন আমার ওভুলেশন হয়ে গেল, তারপরে যে ফলিক্যালসটা পড়ে রইলো সেটা কর্পাস লিউটিয়াম। এবার আমরা এমন একটা ফিমেলের ইউট্রাইন ফেজে যে ব্লিডিং ফেজটা, সেটা কার ক্ষেত্রে হবে? যখন ফিমেল প্রেগনেন্সি হবে না। যদি প্রেগনেন্সি হয়, আমাকে তো এন্ডোমেট্রিয়াম লেয়ারটাকে মেনটেন করতে হবে। তো সেই মেনটেনের কাজটা করে হচ্ছে প্রজেস্টেরন। তখন কিন্তু ব্লিডিং ফেজ বা প্রলিফারেটিভ বা সিক্রেটরি ফেজ এই ইউট্রাইন চেঞ্জেসটা হবে না, মানে বেসিক্যালি ব্লিডিং বা মেনস্ট্রুয়েশন কিছু হয় না ওই সময়। তো যার ক্ষেত্রে প্রেগনেন্সি হয়নি বা প্রেগনেন্সি অ্যাচিভ করেনি, তার ক্ষেত্রে এগুলো হচ্ছে। কি হচ্ছে যে আমার কর্পাস লিউটিয়াম ডিসঅ্যাপিয়ার হয়ে গেল 28 ডেজ পরে। 28 ডেজ পরে ডিসঅ্যাপিয়ার হওয়ার পর তার থেকে যে সোর্স হরমোন যেগুলো ছিল, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন, সেই হরমোনের লেভেলটা কি হলো? আমার কমে গেল, কারণ ওখান থেকে তৈরি হচ্ছিল। প্রোজেস্টেরন সবকিছু রিল্যাক্স করে রাখে, ইস্ট্রোজেন সবকিছু, ইস্ট্রোজেন হচ্ছে ব্লাড ভেসেলকে ডায়ালেট করছে। তো যখনই আমার লেভেলটা কমে গেল, তখন কি হচ্ছে? আমার ব্লাড ভেসেল গুলো ধীরে 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 কনস্ট্রিকশন হয়ে গেল। কার ব্লাড ভেসেল? না, ইউট্রাইন আর্টারির যে ব্লাড ভেসেল গুলো, ইউট্রাইন আর্টারি গুলো, সেগুলো হচ্ছে আমার ধীরে ধীরে কনস্ট্রিকশন হচ্ছে। কনস্ট্রিকশন হচ্ছে বলে কি হচ্ছে? এন্ডোমেট্রিয়ামের যে সেলস গুলো আছে, সেখানে আমার অক্সিজেন যাচ্ছে না, নিউট্রিয়েন্টস যাচ্ছে না। ধীরে ধীরে সেলগুলো আমার ইসকেমিক হচ্ছে, তারপর সেটা নেক্রোসিস হয়ে কমপ্লিটলি পুরো ডেড সেলে কনভার্ট হয়ে গেল। তো যখনই ওটা ডেড সেল হয়ে গেল, এবং তার সঙ্গে আরেকটা কি হচ্ছে? ইউট্রাইন আর্টারি রাপচার হয়ে সেখানে ব্লিডিং হচ্ছে। তো এই যে ডেড সেলস প্লাস হচ্ছে এই যে ব্লিডিং হচ্ছে, সেগুলো ধীরে ধীরে সেড অফ হচ্ছে, খসে পড়ছে এন্ডোমেট্রিয়ামের ওয়ালটা। সেটা খসে পড়ে কোথায় পড়বে? খসে না, ইউট্রাইন ক্যাভিটির মধ্যেই কিন্তু আমার ব্লাড কালেকশন হবে, এবং ওই এন্ডোমেট্রিয়াম লেয়ারটা খসে পড়বে। তো যখন আমার ইউট্রাইন লেয়ারে যখন আমার ব্লাড ফিল্ড হয়ে যাবে ইউট্রাইন ক্যাভিটিটা, তখন সেখান থেকে একটা নার্ভ সেন্সেশন, সিগন্যাল সেন্সেশন হাইপোথ্যালামাসে যায়। হাইপোথ্যালামাস সেই সিগন্যালটাকে কোথায় পাঠায়? না, পস্টেরিয়র পিটুইটারিতে পাঠায়। এতক্ষণ ধরে ঘটনাটা অ্যান্টেরিয়র পিটুইটারির সঙ্গে হচ্ছিল। এবারে যখন আমার এন্ডোমেট্রিয়াম সেড অফ হয়ে ব্লাড ফিল্ড হয়ে গেছে ইউট্রাইন ক্যাভিটিতে, সেই সিগন্যালটা গেছে পস্টেরিয়র পিটুইটারিতে। পস্টেরিয়র পিটুইটারিতে সেখান থেকে একটা হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিন কি করে? আর একটা মানে যে ইউট্রাস আছে সেটাকে কি করে? অক্সিটোসিন যে বলে যার একটা হরমোন, সে ইউট্রাসকে কন্ট্রাক্ট করছে। কন্ট্রাক্ট করে কি করছে? ইউট্রাসের মাসেল গুলোকে কন্ট্রাক্ট করছে, যার জন্য কি হচ্ছে? আমাদের যে ব্লাড ফিল্ড হয়েছিল, সেই ব্লাডটা পার ভ্যাজাইনালি এক্সটার্নাল এনভায়রনমেন্টে রিলিজ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ব্লিডিং ফেজ। তো এই যে ব্লিডিং ফেজ হলো, এর মানে ব্লিডিং ফেজের এন্ডে এন্ডোমেট্রিয়ামের থিকনেস কত থাকে? মানে একদম কমে যায়। 1 মিলিমিটার হচ্ছে আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ারটা থিকনেস হয়ে যায়। তিনটে ওখানে আরো ডিটেলস আমরা যখন পড়বো, তোমাদের প্লাসেন্টাল ডেভেলপমেন্ট যখন আমি পড়াবো, তখন দেখবে যে এন্ডোমেট্রিয়ামের ওখানে অনেক লেয়ার আছে। এন্ডোমেট্রিয়ামের ব্যাসাল লেয়ার, ফাংশনাল লেয়ার, এরকম বলে অনেকটা লেয়ার থাকে। তো আমাদের যে লেয়ারটা, একটা লেয়ার থাকে, সেই লেয়ারটা হচ্ছে ইনট্যাক্ট থাকে, বাকি লেয়ারগুলো খসে যায়। তো সেটা থিকনেস থাকে মাত্র 1 মিলিমিটার মতো। নর্মাল থিকনেস হচ্ছে 5 থেকে 6 মিলিমিটার। ব্লিডিং ফেজের শেষে কি হয়? সেটা 1 মিলিমিটার হয়ে গেল। তাহলে সেই লেয়ারটা তো এবার সেট অফ হয়ে গেল। সেই লেয়ারটা আবার যে রিগ্রোথ হবে, এই রিগ্রোথ হওয়ার কন্ডিশনটা ঘটে এর পরের দুটো ফেজে। তাদের নাম হচ্ছে প্রলিফারেটিভ ফেজ আর সিক্রেটারি ফেজ। সেকেন্ড ফেজ, এটার নাম হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। এর ডিউরেশন কত? ডে 5 অবধি আমার ব্লিডিং ফেজ চলেছে। ডে 6 থেকে ডে 14 অবধি হবে হচ্ছে আমার প্রলিফারেটিভ ফেজ। তাহলে প্রলিফারেটিভ ফেজের সঙ্গে আমার ওভারিতে যে ফেজটা চলছে, সেটা কার সঙ্গে মানে একসঙ্গে সিনক্রোনাস হচ্ছে? না, হচ্ছে আমার ফলিকিউলার ফেজের সঙ্গে হচ্ছে প্রলিফারেটিভ ফেজ। কারণ আমাদের ফার্স্টে আমরা বলেছিলাম ফলিকুলার ফেজ হয়, তারপরে লিউটিয়াল ফেজটা পরে হয়। তো ফলিকিউলার ফেজটা দেখো 6 to 14 ডেজ, মোটামুটি আমাদের 28 ডেজ যদি আমাদের সাইকেল হয়, সেখানে আমাদের লিউটিয়াল যেহেতু তোমার 14 ডেজ ফিক্স হয়, সেজন্য বাকি 14 ডেজ আমরা ফলিকিউলার ফেজের জন্য রেখে দিই। তো মোটামুটি ফলিকিউলার ফেজ আর ইউট্রাসের যে প্রলিফারেটিভ ফেজ, এই দুটো হচ্ছে একসাথে কিন্তু কাজ হয়। আর যে তারপরে যে ফেজটা আসে ডে 14 থেকে ডে 28 অবধি, তার নাম হচ্ছে সিক্রেটারি ফেজ। তো এই সিক্রেটারি ফেজটা কার সঙ্গে, ওভারির কোন ফেজের সঙ্গে সিনক্রোনাস? সেটা হচ্ছে আমাদের যে লিউটিয়াল ফেজ, তার সঙ্গে কিন্তু সিনক্রোনাস হিসেবে কাজ করে। তো এখানে কি হয়? এখানে হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনটা এন্ডোমেট্রিয়ামটাকে আবার হচ্ছে নতুন করে রিগ্রোথ করে, যাতে যদি কোনো কনসেপ্টাস আসে, যদি কোনো প্রেগনেন্সি আসে, যাতে সেটা ঠিকঠাক করে গ্রো করতে পারে। তার জন্য বেসিক্যালি ইউট্রাসটাকে তৈরি করে। ইস্ট্রোজেন হরমোনটা কি করে? হাইপার প্লাসিয়াতে হেল্প করে। হাইপার প্লাসিয়া মানে যে সেলের নাম্বার গুলোকে ইনক্রিজ করে। যে আমার তো ডেড সেলস হয়ে গিয়েছিল, তাহলে আমাকে নতুন করে সেলের হচ্ছে নাম্বার তৈরি করে হাইপার প্লাসিয়াতে হেল্প করে। আর প্রোজেস্টেরন কি করে? এক একটা সেলের হচ্ছে সাইজ গুলোকে বাড়াতে সাহায্য করে, মানে হাইপার ট্রফিতে সাহায্য করবে। হাইপার ট্রফি
হাইপারট্রফি এবং হাইপারপ্লাসিয়া দুটো টার্ম মনে রাখবে। হাইপারপ্লাসিয়াতে হচ্ছে ইস্ট্রোজেন আর হাইপারট্রফিতে হচ্ছে প্রোজেস্টেরন। দেখো হাইপারপ্লাসিয়া বানানে এস আছে আর ইস্ট্রোজেনেরও হচ্ছে সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে এস, তো এইভাবে তোমরা মনে রাখতে পারো। আর প্রোজেস্টেরনে হচ্ছে টি আর হাইপারট্রফিরও হচ্ছে টি, তো এইভাবে মনে রাখতে পারো। তো আমি যেটা বললাম প্রলিফারেটিভ ফেজ হচ্ছে ফলিকুলার ফেজের সঙ্গে করেসপন্ড, আর সিক্রেটারি ফেজটা হচ্ছে লিউটিয়াল ফেজের সঙ্গে কিন্তু করেসপন্ড হিসেবে থাকে। এই হচ্ছে আমাদের দুটো সাইকেলের, দুটো জায়গায় দুটো সাইকেল কিন্তু চলে। তো এবং হচ্ছে আমাদের এই টপিকটার একদম লাস্ট স্লাইড, সেটা কি এখানে আমরা কিছু জাস্ট আমাদের অ্যাডিশনাল কিছু পড়বো, যেটা হচ্ছে যে আমাদের যে ফিমেল যে ব্রেস্ট ডেভেলপমেন্ট হয় তার জন্য মেন হরমোন কি, এটা কোশ্চেন আসে অনেক সময়, বা যেটা একটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স ব্রেস্ট ডেভেলপমেন্ট বা যে কোনো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য রেসপন্সিবল হরমোন কে, সেটা হচ্ছে আমাদের ইস্ট্রোজেন। আর মেল বডিতে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য কে হরমোন রেসপন্সিবল, সেটা হচ্ছে টেস্টোস্টেরন। তো এই যে মেনস্ট্রুয়াল সাইকেল অনেক সময় সেটাতে কিছু অ্যাবনর্মালিটি থাকে, সেগুলো আমরা এরপরে পড়বো। তো সেটা হিস্টুটিজম বলে, সেখানে কি হয় মেল ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপ হয়ে যায়। সেখানে কি হয় না মেলদের মতন ভয়েস চেঞ্জেস হয়ে যায়, বডিতে এক্সেসিভ ওভার গ্রোথ মানে হেয়ার গ্রোথ হয়ে যায়, অনেকের বিয়ার্ডও দেখতে পাওয়া যায়। সেইটাকে বলে হচ্ছে তোমার পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আমরা আশা করি যে পিসিওএস বা পিসিওডি নামটা সম্পর্কে অনেকেই পরিচিত, যেহেতু এটা একটা এখন খুব কমন। তো এটা এখানে জাস্ট অ্যাডিশনাল পয়েন্ট হিসেবে লেখা আছে যে পিসিওএস বা পিসিওডির জন্য মেন কজ কি, মানে মেন যে আমাদের যে হিস্টুটিজম হয়, হিস্টুটিজম মিনস মেল ক্যারেক্টারিস্টিক্স ফিমেল বডিতে ডেভেলপ হওয়ার, তো তার মেন কজ কি সেটা হচ্ছে পিসিওএস বা পিসিওডির জন্য দেখতে পাওয়া যায়। তো তার ট্রিটমেন্ট কি না, সেখানে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল 3 সপ্তাহ হচ্ছে খেতে বলা হয়। তাহলে কি হবে না তার পিসিওএস পিসিওডির প্রবলেমটা চলে যাবে এবং তার হিস্টুটিজমের প্রবলেমটাও কিন্তু চলে যাবে। এই হচ্ছে তোমাদের এই টপিকটা।